প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। খেলা জমে গেছে। ইউনো, ওই যে বলা হয় না, খেলা হবে খেলা হবে, সেই খেলা কিন্তু জমে গেছে। নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে খেলাটি আসলেই জমে উঠেছে। বিশেষ করে এখন যে খেলা আমরা দেখব সেটি নির্বাচনী মাঠের খেলা। লেভেল প্লেইং ফিল্ড বাংলাদেশের নির্বাচনে চিরদিনেই দাবি, আবার এক ধরনের নাটক। দুটো মিলিয়েই কেউ যখন নির্বাচনে অংশ নেয়, একটা কমপ্লেন, একটা অভিযোগ সব সময় থেকে যায়। আর নির্বাচনের আগ থেকে এই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতে শোনা যায়। তবে এবারে নির্বাচনের সবচেয়ে ইন্টারেস্টিং, এই নির্বাচনে সবচেয়ে লক্ষণীয় এবং এই নির্বাচনের সবচেয়ে উপভোগের যে বিষয়টি আমরা দেখতে পাবো, তাহলে তা হলো আওয়ামী লীগের ভোটগুলি কোথায় যাবে। নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মোটিভটা কি? এই নির্বাচন আদৌ কি শান্তিপূর্ণ পরিবেশে হবে, নাকি এই নির্বাচনে আমাদের দেশের রাজনৈতিক প্রথার যে নির্বাচনে একে অপরের সাথে মারামারি, হানাহানি, অনেক ঘটনাই ঘটে। যেহেতু আওয়ামী লীগ দেশের বাইরে, রাজনীতির যে চিরাচরিত ছবি আমরা বাংলাদেশে দেখতে পাই, এবার একটু ব্যতিক্রম। আর এবার সবচেয়ে মজার বিষয়, বিএনপির সঙ্গী, বিএনপির জানেমন দীর্ঘদিনের জামাতে ইসলামী এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী। বন্ধু থেকে বরিতা, বরিতা থেকে এখন এক ধরনের মানে শত্রুতা। যেহেতু প্রতিদ্বন্দ্বী, শত্রুতা এই কারণেই বলছি যে প্রতিদ্বন্দ্বী আর প্রতিদ্বন্দ্বীর মাঝে দূরত্ব বাড়ে। আর দূরত্ব বাড়লে সেই দূরত্ব অনেক সময় হিংসায় পর্যন্ত রূপ নেয়। সেই জন্য এই বাস্তবতাকে বিশ্বাস করতে হবে। বাস্তবতাকে পাশ কাটিয়ে যারা অলিক চিন্তা, যারা আকাশ কুসুম চিন্তা করে, যারা স্বপ্নে বিভোর থাকে, তারাই কিন্তু পরাজিত হয়। এই বিষয়টি মনে রাখতে হবে। জনগণ সকল শক্তির উৎস, জনগণ সকল ক্ষমতারও উৎস। খুবই পরিচিত, চিরাচরিত একটি স্লোগান। প্রিয় দর্শক, বলছি যে এই যে 12 ফেব্রুয়ারি আমাদের নির্বাচন হতে যাচ্ছে, এ করতে কিন্তু নির্বাচনের যে হাওয়া খুব আস্তে আস্তে ধাপে ধাপে এবার এসেছে। যথেষ্ট সন্দেহ, রাজনৈতিক পরিবেশ, মব, লিঞ্চিং, আইন শৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি, তত্ত্বাবধায়ক সরকারের এক ধরনের খামখেয়ালিপনা, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের চেয়ে বরং আরো বেশি দিন ক্ষমতায় থাকার ইচ্ছা ও বিলাস, সবকিছু মিলিয়ে নির্বাচন যেন একটু ঠান্ডা হাওয়ায়, শীতকালের সেই হাওয়ার সাথে অ্যাডজাস্ট করে তাল মিলিয়ে চলছে। তবে সর্বশেষ আজ পর্যন্ত বলা যেতে পারে নির্বাচন মোটামুটি ভাবে, নির্বাচনী ট্রেনটি খুব স্পিড না হলেও নির্বাচনী ট্রেনটা চলতে শুরু করেছে। এই ট্রেন সেই টেকনাফ থেকে তেতুলিয়া, সেই সিলেট থেকে বাগেরহাট, চট্টগ্রাম থেকে যশোহর, সব জায়গায় চলবে। এবং এরই মাঝে নির্বাচনের
সময় কিছু মুখরোচক বিষয়, বাক যুদ্ধ, এগুলি থাকে, এবং এগুলি এগুলি আমি মনে করি এটা এক ধরনের এনজয়মেন্ট। নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাক যুদ্ধ থাকবে না, রঙ্গরস থাকবে না, তাহলে এই নির্বাচন উৎসব মুখর বলা যাবে না। আমি জানি না এবারে নির্বাচনের যে পরিবেশ, সেখানে ভয় ভীতি আতঙ্ক রয়ে গেছে। কতটুকু উৎসব মুখর হাওয়া বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে বলা মুশকিল। মানুষ আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দলকে নির্বাচনের বাইরে রেখে দেশের নির্বাচন ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, বাংলাদেশের মানুষ কোনোদিন ভেবেছিল কিনা আমি জানি না। এই যে এনভায়রনমেন্ট, এই যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু নির্বাচন হচ্ছে, ব্যালটে নৌকাও থাকবে না, নির্বাচনের মাঠে আওয়ামী লীগও নেই। নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। বিএনপির প্রধান প্রধান প্রতিদ্বন্দ্বী বিষয়টি কিন্তু মেনে নেওয়া যায়, এটা কিন্তু এক ধরনের সর্বজন স্বীকৃত। আওয়ামী লীগ বিএনপি দুটোই বাংলাদেশের প্রধান দল, জামাতে ইসলামে বিএনপির সঙ্গেই ছিল। আমরা আমাদের অভিজ্ঞতার থেকে বলতে পারি, জামাত নির্বাচনে বিএনপির সঙ্গে নির্বাচন করেছে, জামাত পার্লামেন্টে বসেছে বিএনপির পাশাপাশি, তাই তো ছিল। তো এই জামাত এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী, এটা ভাবতে কিন্তু একটু খটকা লাগে। অনেকেই কিন্তু ভাবে, আবার দ্বিতীয়বার চিন্তাও করে। এটার কারণটা হলো যে যেহেতু আওয়ামী লীগ মাঠে ময়দানে নেই, নির্বাচনে অফিসিয়াল রাষ্ট্রযন্ত্রেও নেই, ব্যালটেও নেই নৌকা প্রতীকটি, স্বাভাবিকভাবেই নির্বাচনের পরিবেশটি অন্যরকম হবে এবং সেই গতিতেই এগুচ্ছে। এবং এই খেলা শেষ পর্যন্ত, দিন শেষে বলা যেতে পারে এই খেলা কেমন হলো। কিন্তু রাস্তা যে খুব মিশ্রণ হবে, রাস্তা যে কর্দমাক্ত হবে না, সেটার গ্যারেন্টি কিন্তু দেওয়া যায় না। অনেক কিছুই করতে পারে, এটাই রাজনীতি এবং এটাই ক্ষমতা এবং এটাই রাজনীতির পথ চলার অন্যতম প্রধান প্রক্রিয়া। অন্তত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, নির্বাচন সংস্কৃতি অন্তত তাই বলে। এবার সমস্ত কিছু চাপিয়ে আওয়ামী লীগকে বাইরে রেখে, নৌকা প্রতীক ব্যালটের বাইরে রেখে নির্বাচন ইন্টারেস্টিং, খুবই জানার বিষয় কেমন হতে পারে পরিবেশ। প্রিয় দর্শক, বলছিলাম নির্বাচন 12 ফেব্রুয়ারি, নির্বাচনী মাঠ গরম, একদিকে বিএনপি, একদিকে আওয়ামী লীগ, বাকযুদ্ধ তুমুল, একে অপরকে দোষারোপ, একজন আরেকজনকে ঘায়েল করার যে প্রক্রিয়া চলছে। সেই নির্বাচনের যদি প্রার্থী বিবেচনায় চিন্তায় আসেন, তাহলে দেখবেন নির্বাচনে সেই ঋণখেলাপিও রয়ে গেছে, চুর ডাকাতও রয়ে গেছে, নতুন কিছু মুখ এসেছে। কিন্তু আশাতীত ভাবে, মানে যে জিনিসটা আমার কাছে খুব অনুপস্থিত মনে হয়, সেটা হলো বিএনপির প্রার্থীদের মাঝে অনেক পুরনো, ঠিক আছে, পুরনো মানে পুরান চাল বাতে পারে, প্রয়োজন আছে, কিন্তু একেবারে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধারার, নতুন মানসিকতার, জেনজি প্রজন্মের প্রার্থী কিন্তু বিএনপিতে কম। এই প্রসঙ্গটা অন্য একটি এপিসোডে আলাপ করা যাবে আপনাদের সঙ্গে। আজকের যে আলাপের বিষয়বস্তু, সেটা হলো আওয়ামী লীগের ভোট নিয়ে কারাকারি। কে পাবে আওয়ামী লীগের ভোট? আওয়ামী লীগ ফ্যাসিস্ট, দিন রাত বিএনপিও বলছে, জামাতও বলছে, সরকারও বলছে, অন্যান্য দলও বলছে, কিন্তু ফ্যাসিস্টের ভোট চাই। ফ্যাসিস্টের ভোট কোথায় যাবে?
বিভিন্নভাবে আমরা খবর পাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, স্বৈরাচার আওয়ামী লীগ, যে বাসায় আপনি বলেন, তাদের ভোটের জন্য পাগল হয়ে গেছে এখন তারা। যে যেভাবে আবার একটু পর্দার আড়ালে বলে, মাঝে মাঝে দেয়ালেরও তো কান আছে, অনেকে শুনে পেলে। যেমন ওই দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলতেছিল ঠাকুর গায়ে যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সেখানে রমেশচন্দ্র, সাবেক পানি মন্ত্রী, তাকে উদ্দেশ্য করে বলে, দাদা তো নেই, দাদার ভোটগুলি কে পাবে, দাদার ভোট কাকে দেওয়া হবে? তো তাকে ঘিরে যে সমস্ত সাপোর্টাররা ছিল সেখানে বলতেছে দাদার ভোট আমরা আমরা পাবো, বিএনপি পাবে। মানে এরকম ভাবে হালকা ভাবে, আকার ইঙ্গিতে, ইশারায় আওয়ামী লীগকে যেন আশ্বস্ত করা হচ্ছে, আমরা আপনাদেরকে পরে দেখবো, আগে ভোটগুলি চাই। একই কাজ কিন্তু জামাতও করছে, জামাত করছে অনেক দিন যাবতেই। বলতে পারেন জামাত কিন্তু এটা বলেছে যে কাউকে সাহায্যের জন্য এগিয়ে যায়। জামাতের বাংলাদেশের রাজনীতির যে তরিকা, মানুষের জন্য কিছু করে, মানুষকে সাহায্য করে, সাহায্য করার পর মানুষের অ্যাডভান্টেজটা নেয় এবং মানুষের মন জয় করে, মানুষ বাধ্য হয় তাদের পাশে থাকতে। বিএনপি বলছে, কিন্তু বিএনপি কে কত পার্সেন্ট মানুষ বাংলাদেশে বিশ্বাস করে যে বিএনপি ক্ষমতায় গেলে সেটুকু করবে? যথেষ্ট সন্দেহের কারণ রয়েছে। জামাতকে মানুষ তো সেইভাবে চেনে না। জামাতকে মানুষ চেনে গুপ্ত বাহিনী হিসাবে। জামাত তলে তলে কাজ করেছে, জামাতের কাজ এতটুকু সারা দেশে মানুষ চোখ মেলে তাকিয়ে দেখার সুযোগটাও কিন্তু পায়নি। কারণ জামাত নিয়ে একটা ধারণা, জামাত কত 5%, 7% ভোট পাবে, জামাতকে জামাত বিএনপির সঙ্গে থাকবে, বিএনপির লেজে ধরে বসে থাকবে, এই তো মানুষের ধারণা, এবং অতীতে তাই হয়েছে। তো এখন জামাতের কাজটা ঠিক মতো করে, যেটা বলছিলাম, জামাত অনেককে সাহায্য করেছে। তো এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের ভোটের জন্য ভাই জামাত বিএনপি এত পাগল হয়েছে কেন? আর সরকারও চাচ্ছে, দেখবেন এনসিপিরা কিছু বলে না, সরকারও কিন্তু এখন নির্বাচনকে সামনে রেখে কিছু বলছে না। সরকারও চায় যে, এই সরকার তো আসলে জামাত সমর্থিত সরকার, কেউ যদি না বলে কিছু করার নেই, আমি বলবো। কারণ আমি বলবো এই কারণে, বিভিন্ন পরিস্থিতি থেকে এটা বোঝা যায়। এই এনসিপি কে বানিয়েছেন? এনসিপি ডক্টর ইউনূসের দল। ইউনূস অস্বীকার করতে পারবেন তিনি এনসিপি বানাননি? এনসিপি আছে কোথায়? জামাতের সঙ্গে। জামাতের সঙ্গে এনসিপি গিয়েছে কি ডক্টর ইউনূসের কনসার্ন ছাড়া? নো। এবং ইউনূসের উপদেষ্টাদের যে সমস্ত কথাবার্তা শোনা যায়, এই সমস্ত কথাবার্তা পরিষ্কার বোঝা যায় নির্বাচনে কি হইতে পারে। যে বলছিলাম যে আওয়ামী লীগের ভোট নিয়ে কারাকারি, এখন আসুন সংখ্যালঘুদের ভোট। এই প্রসঙ্গে আমি আরো একটু বিস্তৃত পরে আলোচনা করব। দেখুন, সংখ্যালঘুদের ভোট নিয়ে কিন্তু একই ধরনের প্রভাগান্ডা ক্যাম্পেইন চলছে। সংখ্যালঘুরা কোথায় ভোট দেয়? সংখ্যালঘুরা তো এমনিতেই মানসিকভাবে দুর্বল, ভয় আতঙ্কে তাদেরকে প্রতিটি দিন অতিবাহিত করতে হয়। রাতে নিশ্চিন্তে ঘুমাবে সেই পরিবেশটুকু পর্যন্ত নয়। পাহারা দিয়ে তাদের ঘুমাতে হয়, পাহারা দিয়ে তাদের ধর্মকর্ম করতে হয়, পাহারা দিয়ে মন্দিরের বিগ্রহকে রক্ষা করতে হয়। এই যখন হিন্দুদের অবস্থা, তাদের দোষটা কি? তারা হিন্দু, একটি অন্য ধর্ম পালন করে। আর তাদের আরেকটা দোষ হলো তারা নৌকায় ভোট দিত এবং তারা আওয়ামী লীগের সমর্থক ছিল, এই জন্য তারাও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে গেছে। কিন্তু এই হিন্দুদের ভোট আবার আমরা চাই। আজকে জামাত গিয়ে বলছে যে আরে গত দুর্গাপূজায় তো আপনাদেরকে পাহারা টাহারা দিয়ে দুর্গাপূজা করেছি, আমরা খুব ভালো মানুষ। বিএনপি বলছে আমরা তো আপনাদেরকে মানে ইসে করব, আপনাদের জান মাল সব যা আছে সবকিছুর নিরাপত্তা আমরা দিয়ে দিলাম। তারেক রহমান কিন্তু দুদিন আগে নারায়ণগঞ্জে গিয়ে বলেছেন চমৎকার কথা, শুনতে খুব ভালো লাগে। তিনি বলছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমরা দেশ শেষে করবো, যেটা ডক্টর ইউনূস
8 ফেব্রুয়ারি, মানে 8 আগস্ট দেশে এসে প্রথম বলেছিলেন ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে। পরে কোথায় গেল সেই আমাদের এক পরিবার? কন্টিনিউ হিন্দুদের উপর অত্যাচার। এবং আমার বক্তব্য নয়, আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে শুরু করে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর যে রিপোর্ট, সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ইউনূসের 17 মাসের শাসনে 2000-এর উপর ঘটনা ঘটেছে যা হিন্দুদের উপর। সেটা মন্দির ভাঙ্গা থেকে শুরু করে ধর্ষণ, এবং গত 6 সপ্তাহেই দেখুন অন্তত 10টি যুবককে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। প্রথম ঘটনাটি ঘটে দীপু হত্যা নিয়ে, যাকে গণপিটুনিতে আধামরা করে পরে অলমোস্ট জীবন্ত গাছে বেঁধে আগুন দিয়ে হত্যা করা হয়, যা অনেকাংশে মধ্যযুগীয় বর্বরতার সঙ্গে তুলনা করা চলে। প্রিয় দর্শক, তো বলছিলাম এই বিষয়গুলি পরে বলা যায়। বলছেন যে ভোট নেই, কিন্তু এই আওয়ামী লীগ এবং এই হিন্দুদের ভোট নেওয়ার জন্য এখন কিন্তু মরিয়া হয়ে উঠেছে দুটি দলই। কেন, সেটাও আপনাদেরকে ব্যাখ্যা করলাম। তারা আওয়ামী লীগের ফ্যাসিস্ট, আওয়ামী লীগের সহযোগী ছিল হিন্দুরা, এটা কিন্তু ধারণা। কিন্তু হিন্দুরা কি অন্য দল করে না? অনেক হিন্দু আছে যারা বাম রাজনীতির সঙ্গে জড়িত, অনেক হিন্দু আছে যারা বিএনপি করে। পার্সেন্টেজটা আওয়ামী লীগের চেয়ে অনেক কম। ইদানিং দেখি জামাতও শুরু করে, যা এটা ধরা যায় জুড়ে জব্বরে হইতে পারে, বলা যাইতে পারে। সম্ভাবনা দেখছে হয়তো জামাত ক্ষমতায় আসতে পারে। জামাতও চেষ্টা করছে, অনেক গরিব হিন্দুদেরকে হেল্প করতেছে। মনে করলো দেশে তো থাকতে হবে, অনেক জায়গায় ভয় ভীতিও আছে, আতঙ্কও আছে যে আমাদেরকে ভোট দিতে হবে। যেমনটি আওয়ামী লীগ এবং বিএনপি যখন নির্বাচনের মাঠে থাকতো, যে সমস্ত এলাকায় বিএনপি পাওয়ারফুল, বিএনপি বলতো লোক আমাদেরকে ভোট দিতে হবে। সেদিকে আওয়ামী লীগ রাত্রে গিয়ে হুমকি দিত, না নৌকাতেই ভোট দিতে হবে। প্রতিটি নির্বাচনে বাংলাদেশে আফটার নির্বাচন উত্তর সংঘাত হয়েছে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নেমে এসেছে বর্বরচিত বিভিন্ন ঘটনা। তার প্রধান এবং 1 নম্বর যে উদাহরণ টানা যেতে পারে, সেটা 2001 সালের নির্বাচনের পর। তার পরবর্তীতে শেখ হাসিনার আমলে তো নির্বাচনই হয়নি। তাই সংখ্যালঘুরা সেই অন্তত নির্বাচনের ইস্যুতে সংখ্যালঘুদের খুব আতঙ্কে থাকতে হয়নি। 14, 18, 24 তো নির্বাচনই হয়নি, সেখানে সংখ্যালঘুরা অপ্রাসঙ্গিক হয়ে ওঠে, সেখানে আসল মুসলিম ভোটাররাও অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। তাই এবারের নির্বাচন যেহেতু একটি নতুন আঙ্গিকে হচ্ছে, একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হচ্ছে, যতই তত্ত্বাবধায়ক সরকারকে আমরা বলি অমুকের পিছনে আছে, তারপরেও বলবো অন্তত তত্ত্বাবধায়ক জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার, যেটাকে আমরা ইংরেজিতে ইন্টারিম গভর্নমেন্টও বলা হয়, তত এই সরকারের আমলে হচ্ছে যে সরকার একটা অবস্থান তো নেবেই। এই অবস্থায় এবার সংখ্যালঘুদের অনেকাংশে ভোট দেওয়ার গুরুত্বটা বেড়েছে, এবং অন্তত এটা শো আপ করা হচ্ছে যে সংখ্যালঘুদের ভোট প্রয়োজন, মানে সমস্ত জাতি, সমস্ত নাগরিকের ভোটের প্রয়োজন। এটা বলা যেতে পারে যে সংখ্যালঘুদের ভোট আর সংখ্যাগুরুর ভোট কিন্তু সেম ভ্যালু, সমান মূল্য। কিন্তু আবার নাগরিক অধিকার হিসাবে সংখ্যালঘুর অধিকার কম, আর সংখ্যাগুরুর অধিকার যেন একেবারে উপচে পড়া, সীমাহীন। প্রিয় দর্শক, তো বলছিলাম যে এবার ভোটের আরেকটা হলো, এখানে রয়েছে কি বলে গণভোট। গণভোটটি কি? হা বা না। হা বা না ভোট কিন্তু বাংলাদেশের আগেও বহুবার হয়েছে, একাধিকবার। হাতে সবসময় হা পাস করে, কারণ হা খান নিয়ন্ত্রণে থাকে, রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণে থাকে। এই যে হা ভোট হচ্ছে, যে হা তো জামাতের নিয়ন্ত্রণে হা না, বা বিএনপির নিয়ন্ত্রণে হয় না, কিন্তু আপাত দৃষ্টিতে তারা কিন্তু যেহেতু সাইন করেছে জুলাই সনদে, সেখানে কিন্তু বিএনপি কেও হা ভোট
দিতে হবে, জামাতকে তো দিতে হবেই। কতটুক কি হবে, মানুষ কতটুকু স্বাধীনভাবে দিতে পারবে সেটা অন্য কথা, সেই প্রসঙ্গে যাওয়ার না। ওই হাবান ভুট্টা নিয়ে বরং নির্বাচনের পরে আলোচনা করা যেতে পারে। হাবান ভুট্টা ছেড়ে দিন মানুষের উপরে, ওটা গভর্নমেন্ট নিজেই তো ক্যাম্পেইন করতেছে। ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতেছে তার চেলা চামুন্ডা যারা আছে, উপদেষ্টা বলেন, সঙ্গী সাথী যারা আছে, তারা এনজিও গুলি, তারা সবাই ইসে করতেছে, কারণ তারা, তাদের টিম সেই জুলাই সনদ, তাদের টিম নতুন স্বাধীনতা, নতুন সংবিধান, কি কি জানি আজকাল তারা বলা শুরু করছে। সেই সেই জুলাই সনদ, সেইগুলিরই একটা প্রতিক্রিয়া তাদের মুখ থেকে প্রতিদিনই বেরোচ্ছে, হাবুট হাবুট হাবুট। এখন জনগণ তো কোনো চয়েস নাই। ওই দিন একটি নিউজ দেখলাম, একজনের প্রতিক্রিয়া, একজন উপদেষ্টা, কে জানে ইসে বোধ আসিফ নজরুল সাহেব, উনি বোধ যে যারা হাতে ভোট না দিবে তাদের বিচার হবে। ভাই, ভোট না দেওয়া যদি বিচার হয় তো কেউ ভোট দিতে যাবে? আমি ভোট দিতে যাব, আমি ভোট দিব না হাতে, তাহলে কি আমি ভোট কেন্দ্রে যাব না? আমার লাইফ কি নিরাপদ নয়? আমার যাকে খুশি তাকে ভোট দেবো, আমি নাতে দিব, একটা কথার কথা, বা আমি হাতে দিব, তা না পার্টি আমাকে কি বলার আছে? আমি নাতে দিব, হার পার্টি কেন বলবে যে না হাত দিতে হবে? সেটা তো হইতে পারে না, তাহলে তোর ভোট হইল না। ভোটে যদি মানুষের সংশয় ছাড়া, ভয় ভীতি আতঙ্ক ছাড়া মানুষ তার ভোট প্রয়োগ করতে না পারে, আপনি যদি আগেই বলতে, তারপর রাষ্ট্রযন্ত্র আপনি বলবেন যে ভোট না দিলে তার শাস্তি হবে, এটা হইতে পারে? এটা কি নির্বাচন বলে? এ তো নির্বাচনের আগেই নির্বাচনের আইন ভায়োলেশন করে। নির্বাচন কমিশন কোথায়? তাদের তো এগুলি বলা উচিত। এটা কিন্তু আসিফ নজরুল না, শুধু একাধিক সরকারি কর্মকর্তা থেকে শুরু করে, ইনক্লুডিং ডক্টর ইউনূসও এই নির্বাচনের ক্যাম্পেইনে জড়িত, এবং বিভিন্ন সময় ওরা বিভিন্ন আপত্তিকর কথাবার্তা বলছে, যে কারণে হা বা না ভোটের ব্যাপারে মানুষের ভয়, মানুষ মুখ খুলছে না। তাই তো বললাম যে আমি ভোট দিব না। এখন হার পার্টি কেন আমাকে বলবে আমি কেন নাতে ভোট দিলাম, বা আমি ভোট দিব হা, কেন হার পার্টি নার পার্টি বলবে আমাকে তো হবে না? সবকিছুতেই নতুন দান্দাবাজি বাজি শুরু হয়েছে, এবং একটি সরকার নির্লজ্জভাবে কাকে ভোট দেওয়া হবে সেটার যদি ক্যাম্পেইন করতে পারে, তো এই নির্বাচনে কতটুকু অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে? তৃতীয়ত, রাজনৈতিক নেতারা যে বলেন লেভেল প্লেয়িং ফিল্ড, যে কতটুক আশা করা যায় সরকারের এই সমস্ত কর্মকাণ্ড থেকেই বোঝা যাচ্ছে। প্রিয় দর্শক, এই ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, আপনাদের সঙ্গে আগামীকাল অন্য ইস্যু নিয়ে কথা বলবো। এখন যেহেতু নির্বাচন আমাদের ঘরের দরজায়, বেশিরভাগ ক্ষেত্রে নির্বাচনের বিভিন্ন ইস্যু নিয়েই এবং কথা হবে, এবং আমি একাধিক জেলায় বাংলাদেশে এবং একাধিক পার্টির লোকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করছি। নির্বাচনে কি হতে পারে, কি হবে, অন্তত একটি আইডিয়া হয়তো দেয়া যেতে পারে, বলছি না সেই তাই রাইট হবে। এই নিয়ে আমাদের 12 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রায় প্রতিদিনই একটি রিপোর্ট থাকবে। আপনারা সঙ্গে থাকুন। শুভরাত্রি। নিউ ইয়র্ক থেকে ধন্যবাদ।